আসসালামু আলাইকুম আলামিন ভাই, কেমন আছেন? আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছি। শুনতেছি, আপনি শুনতেছি। আলামিন ভাইয়ের কথা আমি ভালো শুনতে পাচ্ছি না। এখন শুনতেছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যালো। দীপু ভাই কেমন আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আমাদের মাঝে সাবিয়া আসছে, সাবিনা নতুন আসছে, আর মুশফিক ভাই আসছেন। মুশফিক ভাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আশা করি। সাবিনা ভালো আছেন? সাবিনা কি শুনতে পাচ্ছেন? সাবিনা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ক্লাস করবেন খুবই ফ্রেন্ডলি, কোথাও না বুঝলে প্রশ্ন করবেন। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো আইন থেকে যে কোনো সময় প্রশ্ন করবেন। আর খুবই ফ্রেন্ডলি ক্লাস করবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। গ্রুপে আপনারা কেউ SMS করেন তো দ্রুত যুক্ত হওয়ার জন্য। আজকে মুন্নি ক্লাস করবে না, আমাকে আগে জানিয়ে দিছে। মুন্নি কিছুটা অসুস্থ আছে। যাক, মুন্নি তারপরে চলে আসছে। মুন্নি এখন কিরকমের আছেন আপনি? ই আপনার হচ্ছে অস্থিরতা লাগছে মনে হয়, একটু মানে হার্টের ঝাঁকুনি লাগছিল কিছুক্ষণ আগে, তো খারাপ লাগতেছিল, ভাবলাম যে ক্লাস করব না। ও আচ্ছা আচ্ছা। খুব মনোযোগ সহকারে আস্তে আস্তে শোনেন, আর বেশি রেসপন্স করা লাগবে না। স্ট্রেস নেওয়ার দরকার নাই। সৈকত ভাই ভালো আছেন? আচ্ছা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মাঝে শামীম ভাই মিসিং আছে। শামীম ভাই অসুস্থ, তার জ্বর আসছে। আহ, আশা করি তারপরেও শামীম ভাই চলে আসবে। হাসান আলী ভাই আসছেন। হাসান আলী ভাই ভালো আছেন? হাসান ভাই কি ভালো আছেন? হাসান ভাই ক্লাস করে, কিন্তু ক্লাসে মানে ভাই রেসপন্স খুব কম পাই। হাসান ভাই আশা করি শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমরা গতদিন পড়িয়েছিলাম 24 ধারা পর্যন্ত। এসআর একটা 24 ধারা পর্যন্ত। আর আপনারা গতদিন যে পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে দেখলাম মুন্নির পরীক্ষা খুব খারাপ হয়েছে। মুন্নির পরীক্ষা খারাপ হয়েছে, হাসান ভাই পরীক্ষা দেন নাই। তারপরে মুশফিকের পরীক্ষা খারাপ হয়েছে। সৈকত ভাইয়ের পরীক্ষা ঠিক আছে। হাসানের পরীক্ষা ঠিক আছে। ডিপয় এভারেজ আছে। আলামিন ভাই বোনায় পরীক্ষা দেন নাই। ভাই আমি দিচ্ছি, আমি সবার প্রথমে ঠিকানাটা দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনারটা হয়তো কাউন্টে তাহলে আমি নিই নাই। আমি চেক করব, চেক করে আমি কাউন্ট করব। মানে আমি পরীক্ষা তো ভালো হয় নাই, তো এই জন্য মানে 10-12 মিনিটের পরে খাতা দিয়ে দিচ্ছেন। ও পারি না আচ্ছা আন্দাজে আচ্ছা। দিয়ে লাভ নাই, এই জন্য হয়তো আমি যে প্রশ্নগুলো করেছি, আমার এই প্রশ্ন, আমার নোট যদি পড়ে থাকেন, দেখবেন প্রত্যেকটা প্রশ্ন আমার নোটের মধ্যে আছে। প্রত্যেকটা প্রশ্নই আছে। হয়তো হাতে গোনা 3-4টা প্রশ্ন হয়তো আপনি পাবেন না। সেগুলো ওই যে আপনার বেয়ার অ্যাক্টের যে উদাহরণ আছে না, উদাহরণ থেকে আপনাদের পড়তে হবে। কোন কোন ধারার উদাহরণ পড়তে হবে আমি তো সেগুলো আপনাদের বলে দিয়েছি। শামীম ভাই আপনি কেমন আছেন এখন? আহ জ্বরটা কমেছে, কিন্তু এত বেশি কাশি যে মনে হয় না যে
কথা বলতে পারবো কিছুক্ষণ। আপনি খুব মনোযোগ ভালো সহকারে করে শোনেন, দেখে দেখতে। আর যদি পারেন হ্যাঁ তাহলে একটু খাতায় লিখেন, ঠিক আছে? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে কাশি। আর এতক্ষণ হচ্ছে ওই যে আমার 8 দিনের একটা ট্রেনিং শুরু হবে আগামীকাল থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আগামীকাল আগামীকাল হচ্ছে যাব। মূল ট্রেনিংটা শুরু হবে হচ্ছে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এটা আবার হবে জি জি। মানিকগঞ্জ। ও আচ্ছা আচ্ছা। ওই ওইখানে আমার থেকে থাকতে হবে। ওটা স্কাউটের ট্রেনিং। জি ওইটারই জি। এতক্ষণ জুম মিটিং হলো পুরো বাংলাদেশের সব স্কাউট ট্রেনিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে জন্য একটু দেরি হয়ে গেল। আর আমি ওই যে পরীক্ষাটা মানে শুরু করেছি এর মধ্যে আর কি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো যে কয়টা দিয়েছি তার মধ্যে মোটামুটি 10টা হয়েছে। ও 10টা আচ্ছা দিয়েছি, আচ্ছা। 8টা হয়েছে। যাক মাশাল্লাহ। মানে 10টা দিয়ে। হ্যাঁ, তাহলে আপনি মানে ফ্রি টাইমে আগামীকাল আজকে আর দরকার নাই, হ্যাঁ আগামীকাল আপনি শেষ করবেন, শেষ করে গ্রুপে জানিয়ে দিবেন কত পেয়েছেন। আর হ্যাঁ আপনাদের অ্যাসাইনমেন্ট বিষয়ে আমি একটু কথা বলি, ক্লিয়ারলি কথা বলি, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। এখন হাসান ভাই আমাদের মাঝে নতুন আসছেন, নতুন 2-3 দিন ক্লাস করেছেন। সাবিনা আসছেন নতুন, আর বাকি যারা আছেন। অ্যাসাইনমেন্টগুলো আমি যেগুলো দিই আপনাদের, ওইগুলো কিন্তু আপনি দিই যে আপনারা শেখার পরে, জানার পরে আপনারা কতটুকু বুঝলেন, এই বুঝার উপর নির্ভর করে আপনারা নিজের মতো করে লিখবেন। প্রয়োজনে কিছুটা বইয়ের হেল্প নেবেন, কিন্তু পুরোপুরিভাবে না। আর আমি যে বুক রেফারেন্সগুলো আপনাদের দিই, ওই বইয়ের বাইরে অন্য কোনো বই থেকে অ্যাসাইনমেন্ট লিখে আমার কাছে দিবেন না, ঠিক আছে? অন্য কোনো বই থেকে অ্যাসাইনমেন্ট লিখে আমাকে সেন্ড করবেন না। কিছু কিছু দেখলাম যে আপনার, আমি এর আগেও কয়েকবার করে বলেছি যে সাধারণ কিছু গাইড বই আছে, ওইগুলো থেকে আপনারা কিছু মানে এরকমের কিছু পয়েন্ট আমার কাছে দিছেন, যে পয়েন্টগুলো পুরোটাই আসলে ইররিলিভেন্ট। ওইগুলো আপনারা একাডেমিকে লিখতে পারেন, কিন্তু এই বার কাউন্সিলের জন্য আপনাদের ওইগুলো লেখার কোনো যৌক্তিকতা নাই, এবং ওই লেখাগুলো লেখা যাবে না। ওই লেখাগুলো যদি লিখেন তাহলে আপনার খাতার মান আরও কমবে, বাড়বে না। আমাদের মূল টার্গেট হবে যে বেয়ার অ্যাক্টে কতটুকু আছে, বেয়ার অ্যাক্টে কী আছে, এই বেয়ার অ্যাক্টে যতটুকু আছে এই বেয়ার অ্যাক্ট অনুযায়ী আমাদের রিটেন এবং পিলি উভয়ের উত্তর করতে হবে। আমার নোটে কিন্তু বেয়ার অ্যাক্টের বাইরে অন্যান্য কোনো কিছু মৌলিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আছে, কিন্তু মূল যে বেয়ার অ্যাক্টে যে থিম আছে, এই বেয়ার অ্যাক্টের থিমের বাইরে কিন্তু কোনো কিছু লেখা নাই। সো এই বেয়ার অ্যাক্টটাকে একদম ইজিলি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য আমার নোট তৈরি করা। আমার নোটের এরকমের কোনো ওয়ার্ড নাই যেগুলো আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে আপনারা এসআর অ্যাক্ট শুধুমাত্র উদাহরণ এবং কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু ধারা আপনারা বেয়ার অ্যাক্ট পড়বেন, বাকি পড়বেন আমার নোট পড়বেন, আর আইন পাঠ অথবা পিলি মাস্টার যে কোনো একটা বই পড়বেন। আর লিখিতের জন্য আরেকটা বই পড়বেন, সেটা আপনার আইন পাঠ লিখিত অথবা লিখিত মাস্টার। আর আপনাদের আমি বলেছিলাম যে লিগাম প্রশ্ন ব্যাংকটা কিনবেন। আর এটাও আপনাদের বলেছিলাম যে আমার পারমিশন স্যার আপনারা অন্য কোনো বই টাচ করবেন না। যদি কোনো বই পড়তে হয় তাহলে আমার পারমিশন নিয়ে তারপরে পড়বেন, কারণ আপনাদের জন্য কোন বইটা ভালো হবে এবং কোন বই পড়লে আপনারা বেনিফিট পাবেন সেটা আশা করি আমি ভালো বুঝবো। আর এই জন্য আপনাদের বলছি যে আমার পারমিশন স্যার আপনারা কখনোই অন্য কোনো বই পড়বেন না। যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে অতিরিক্ত বই পড়ার জন্য বা বই সিলেকশনের অভাবে বা ভুল সিলেকশনের কারণে অনেক স্টুডেন্ট ফেল করে থাকে। সো আমরা চাই না, বা আমি চাই না যে আমার কাছে যারা পড়বে তারা ভুল সিলেকশন নিক এবং ভুল সিলেকশন করে তারা ফেল করুক, ঠিক আছে? আমরা আজকে 25 ধারা থেকে শুরু করব। এই 25 ধারা থেকে 30 ধারা পর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা স্লাইড পরিমাণ আমরা পড়ে চলে যাব। বাকি আমাদের গুরুত্বপূর্ণ শুরু হবে 31 ধারা থেকে, আবার গুরুত্বপূর্ণ ধারাগুলো শুরু হবে। এখন দেখেন 25 ধারাতে বলতেছি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যে কোনো ব্যক্তির কোনো শর্ত নাই, সে ব্যক্তি কর্তৃক সম্পত্তি বিক্রয় বা তার ইজারা প্রদানের ক্ষেত্রে চুক্তি, ঠিক আছে, সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। কোনো স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি
যার কোনো মালিকানা নাই, ওনারশিপ নাই। শর্ত বলতে কি বোঝাচ্ছে? টাইটেল নাই। টাইটেল নাই বলতে কি বোঝাচ্ছে? ওনারশিপ নাই। যার ওনারশিপ নাই, টাইটেল এবং ওনারশিপ নাই, সে কোনো স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রিও করতে পারবে না, হস্তান্তরও করতে পারবে না। যখন এই ধরনের ব্যক্তি যদি আপনার বিক্রয় করে বা হস্তান্তর করে থাকে, তাহলে সেটা কি হবে? কার্যকর হবে না, অকার্যকর হবে। যেমন যে হাসান ভাই শামীম ভাইয়ের বাড়ি বিক্রি করে দিল, ঠিক আছে? মানে হাসান ভাই তার বাসায় আছে, ঠিক আছে? তার বাসায় থেকে শামীম ভাইয়ের বাড়ি, মানে গ্রামের বাড়ি বলেন, ঢাকাতে বর্তমান যেখানে অবস্থান করতেছেন, এই বাসা হাসান ভাই বিক্রি করে দিল। এখন এই হাসান ভাইয়ের এই বিক্রয় এটা কার্যকর হবে না, কারণ হাসান ভাইয়ের টাইটেল নাই, ওনারশিপ নাই। টাইটেল বলতে বোঝাচ্ছে শর্ত, আর ওনারশিপ বলতে বোঝাচ্ছে মালিকানা। আশা করি 25 ধারা ক্লিয়ার হয়েছেন। কেউ যদি ক্লিয়ার না হন আমাকে প্রশ্ন করেন। না, আবার একটু বললে ভালো হইতো, মাঝখানে আর কি বুঝি নাই তো, এর জন্য আর ও কি। আচ্ছা আচ্ছা, সৈকত ভাই আমি যেটা বলছিলাম, যে যেমন ধরেন একজন ব্যক্তি তার একটা প্রপার্টিতে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তিতে তার মালিকানা নাই, তার কোনো টাইটেল নাই, মালিকানা নাই, ওনারশিপ নাই। দেখুন ওই ব্যক্তি যদি কোনো সম্পত্তি বিক্রয় করে, যে সম্পত্তির উপর তার কোনো মালিকানা নাই, ঠিক আছে, সেই ব্যক্তি যদি কোনো সম্পত্তি বিক্রয় করে বা ইজারা প্রদান করে, তাহলে সেটা কি হবে না? সেটা কার্যকর হবে না বা বলবৎ করা যাবে না। এটা হলো মূল কথা। বুঝতে পেরেছেন এবার? জি জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেমন ধরেন আপনি সৈকত ভাই, আপনি মুশফিকের 5 কাঠা সম্পত্তি আপনি বিক্রয় করে দিলেন, বা 5% জমি, মুশফিকের 5% জমি আপনি বিক্রয় করলেন, যেখানে আপনার কোনো মালিকানা নাই, যেখানে আপনার কোনো পৈতৃক সূত্রে পাওয়া বা উত্তরাধিকার সূত্রে পাওয়া এরকমের কোনো সম্পত্তি না, বা আপনি ক্রয় সূত্রে ওই সম্পত্তির মালিক না। আপনি মালিক না হয়েও মুশফিকের সম্পত্তি বিক্রয় করলেন, তাহলে আপনার এই বিক্রয়টা কার্যকর হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি জি। হ্যাঁ, এবার দেখেন আমরা 26 ধারাতে চলে যাব। 26 ধারাতে বলতেছে পরিবর্তন ব্যতীত কার্যকীকরণ করা যায় না। মানে পরিবর্তন ছাড়া যে চুক্তি কি করা যাবে না? কার্যকর বা বলবৎ করা যাবে না, এটা বলা আছে 26 ধারাতে। এখন এই 26 ধারা থেকে কি পড়বেন? শুধুমাত্র টাইটেল পড়বেন 26 ধারার, শুধুমাত্র টাইটেল। আর একটা জিনিস মনে রাখবেন যে এখানে 5 ধরনের পরিবর্তনের কথা বলা আছে। এই 26 ধারাতে পড়া শুধুমাত্র এইটুকুই। 5 কি পরিবর্তনের কথা বলা আছে এইটুকু পড়া লাগবে না, শুধুমাত্র যে পরিবর্তন ব্যতীত চুক্তি বলবৎ করা যাবে না এইটুকু পড়বেন। ইংরেজি টাইটেল শো নন ইনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন, নন ইনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন, মানে কোনো পরিবর্তন ব্যতীত আপনার কোনো চুক্তি আপনি কি করতে পারবেন না? কার্যকর করতে পারবেন না, বলবৎ করতে পারবেন না। এটা বলা আছে আপনার 26 ধারা। 26 ধারাতে বলা আছে কয় ধরনের পরিবর্তনের কথা? 5 ধরনের পরিবর্তনের কথা। এই 5 ধরনের পরিবর্তন কি কি এটাও পড়ার দরকার নাই, শুধুমাত্র পড়তে চাইলে একবার রিডিং পড়তে পারেন, তাও দরকার নাই। মানে যদি কারো কিউরিওসিটি থাকে তাহলে সে কি করবেন? একবার রিডিং পড়তে পারেন, তারপরেও দরকার নাই। 26 ধারা চলে গেল, আমরা চলে যাব 27 ধারাতে। দেখেন যে সকল ব্যক্তির বিরুদ্ধে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। 23 ধারাতে কি বলেছিলাম? 23 ধারার অপোজিট ধারা হলো 27 ধারা। 27 ধারাতে বলতে যে সকল ব্যক্তির বিরুদ্ধে, আর 23 ধারা বলতে যে সকল ব্যক্তির পক্ষে, আর 27 ধারাতে বলতেছে যে সকল ব্যক্তির বিরুদ্ধে কি করা যায়? চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। যেমন ধরেন আলামিন ভাইয়ের একটা চুক্তি করেছে, সে হলো বাদী, আর আরেক বাদী হলো মুন্নি। এখন যখন 23 ধারা আসবে তখন আসবে আলামিন ভাই, আর যখন 27 ধারা আসবে তখন আসবে মুন্নি, ঠিক আছে? মানে মুন্নির বিরুদ্ধে আর শামীম ভাইয়ের পক্ষে, আলামিন ভাইয়ের পক্ষে, ঠিক আছে? তাহলে এখান থেকে কোন কোন ধরনের ব্যক্তি যাদের বিরুদ্ধে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়? অবশ্যই এর মধ্যে পক্ষের প্রতিনিধি আসবে, তার দাবিদার কোনো ব্যক্তি আসবে, ঠিক আছে? তাহলে আমরা 3টা পাইলাম। একটা হলো
কোনো পক্ষের প্রতিনিধি, কোনো পক্ষের প্রতিনিধি এবং দাবিদার কোনো ব্যক্তি, মোট 5 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে। কোনো কোম্পানি, ঠিক আছে, কোনো কোম্পানির কথাও বলা আছে। জাস্ট এ মিনিট। যখন পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিরা, ঠিক আছে, আবার নতুন কোনো কোম্পানি, মোট আছে 5টা নতুন কোম্পানি, পাবলিক কোম্পানি, দাবিদার কোনো ব্যক্তি, আর যে কোনো পক্ষ এবং তাদের প্রতিনিধি এবং ওই স্বার্থের কি আপনার দাবিদার কোনো ব্যক্তি। তাহলে আমরা 5 প্রকার পাইলাম। এই 5 প্রকার জাস্ট 2-3 বার মতো রিডিং পড়বেন আর টাইটেলটা মনে রাখবেন। আমি কিন্তু আগেও বলেছি এই 25 ধারা থেকে 30 ধারা পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র 29 ধারাটা একটু গুরুত্বপূর্ণ। 29 ধারাটা আমি কিন্তু 29 আর 19 ধারা আমি দুটো একসাথে পড়িয়েছি আপনাদের। এই 5 প্রকার ব্যক্তি আপনারা জাস্ট একটু মুখস্থ রাখবেন। কে কে? যে কোনো পক্ষের বিরুদ্ধে, কোনো দাবিদার কোনো ব্যক্তি, নতুন কোনো কোম্পানি, পাবলিক কোনো কোম্পানি, পাবলিক কোম্পানি। তাহলে এই যে 5 প্রকার ব্যক্তি, এই 5 প্রকার ব্যক্তির ক্ষেত্রে কি করা যায়? আপনার এই 5 প্রকার ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। হ্যাঁ, 87 কতে চলে যান। এটা জি জি সৈকত ভাই। তখন তো 23 পড়াইলেন, তারপরে এখন কি 27টা ইয়ে করতেন না? আমি বললাম যে 23-এর অপোজিট ধারা হলো 27, 23-এর বিপরীত ধারা। জি 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 বুঝতে পেরেছেন? জি 87-এর ক ধারা থেকে এমসিকিউ পরীক্ষাতে আসে। 87-এর কটা একটু ভালো করে পড়বেন। ইজারা সংক্রান্ত চুক্তি আংশিক সম্পাদনের ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ইজারা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে আপনার আংশিক কার্য সম্পাদন, যে ক্ষেত্রে চুক্তির কার্য সম্পাদন হয়। ইজারা সংক্রান্ত চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। যদি আপনার কার্যকর করা যাবে, কোন সময় যাবে আর কোন সময় যাবে না, এটা অবশ্যই কি হইতে হবে? নিবন্ধন যদি করা না থাকে, এই ইজারা চুক্তি, আমি শর্তগুলো আপনাদের বলতেছি, এই ইজারা চুক্তি অবশ্যই কি করতে হবে? নিবন্ধিত হইতে হবে। যদি নিবন্ধিত না হয়, নিবন্ধিত না হইলে এইটা আপনার কি করা যাবে না? কার্যকর করা যাবে না। 2 নম্বরটা হলো লিখিত হইতে হবে, এই ইজারা চুক্তি লিখিত হইতে হবে। 3 নম্বরটা হলো যে পক্ষগণ আছে, এই পক্ষগণ কর্তৃক স্বাক্ষরিত হইতে হবে। তাহলে আমরা কি কি পাইলাম? যে নিবন্ধিত হইতে হবে, লিখিত হইতে হবে, স্বাক্ষরিত হইতে হবে এবং ওই ইজারার কিছু কাজ সম্পাদন করতে হবে। ওই ইজারার কিছু কাজ সম্পাদিত হইতে হবে। এখন তাহলে আমরা এই আপনার ইজারা চুক্তি কার্যকর হবে, এই কার্যকর হওয়ার ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট পাইলাম বলেন তো আলামিন ভাই? একটা বলেন আপনি। শুনতে পাই নাই। লিখিত হতে হবে, লিখিত। হ্যাঁ, স্বাক্ষরিত। ডিপয় বলো তো। ডিপয় শুনতে পাচ্ছ? জি স্যার, কিছু অংশ মানে সম্পাদিত হতে হবে। কিছু অংশ সম্পাদিত হইতে হবে। হাসান ভাই বা মুশফিক সৈকত, যে কোনো একজন বলেন। লিখিত হইতে হবে, নিবন্ধিত হইতে হবে। সৈকত ভাই বলেন। নিবন্ধিত হইতে হবে, নিবন্ধিত হইতে হবে নিবন্ধিত। এবং আংশিক কার্য সম্পাদন করতে হবে। তাহলে আমরা পাইলাম যে কোন ক্ষেত্রে কার্য সম্পাদন করা যাবে আর কোন ক্ষেত্রে কার্য সম্পাদন করা যাবে না। এখন যদি নিবন্ধিত না হয়, যদি নিবন্ধিত না হয় তাহলে কার্যকর করা যাবে না। আর যদি আপনার লিখিত না হয় তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। তাহলে এটা গেলো 27-এর ক ধারা। 27-এর কতে আপনার এইটুকু জাস্ট পড়বেন।
আর কোন ক্ষেত্রে আপনার কার্যকর করা যায় আর কোন ক্ষেত্রে যায় না, এটুকুই। ঠিক আছে। আর 28 ধারাতে দেখেন, যে পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না, মানে যাদেরকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে না, যাদের চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে না, এই কথা বলা আছে কোথায়? 28 ধারাতে। হোয়াট পার্টি ক্যান নট বি কম্পেলড টু পারফর্ম, হোয়াট পার্টি ক্যান নট বি কম্পেলড টু পারফর্ম, হোয়াট পার্টি ক্যান নট হোয়াট পার্টিজ ক্যান নট বি কম্পেলড টু পারফর্ম, মানে যাদের চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য বাধ্য করা যাবে না, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য বাধ্য করা যাবে না যাদের, ওইটা বলা আছে 28 ধারাতে। দেখেন 3টা ক্ষেত্রের কথা বলা আছে, 3টা ক্ষেত্রের কথা বলা আছে। 1 নম্বরটা দেখেন, প্রতিদান মারাত্মকভাবে যদি অপর্যাপ্ত হয়, প্রতিদান যদি অপর্যাপ্ত হয় তাহলে কি করা যাবে না? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে না। 2 নম্বরটা দেখেন, যদি ভুল বিবরণ থাকে, গোপন চক্রান্ত থাকে, অসদাচরণের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়, মানে কোনো ব্যক্তির আপনার চুক্তিটা করেছিল ভুল বিবরণ দিয়ে, মানে ভুল ব্যাখ্যা করে চুক্তিটা আপনার করিয়ে নিয়েছিল। 2 নম্বরটা গোপনভাবে চক্রান্ত করে চুক্তি করাইছে। 3 নম্বরটা দেখেন, অসদাচরণের মাধ্যমে কি করেছে? সম্মতি অর্জন করেছে। এইটা হলো আপনার 2 নম্বর পয়েন্ট চলে গেল। তাহলে 3 নম্বরটা দেখেন, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিতভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে যদি চুক্তি সম্পাদন করে থাকে, ভুল ধারণার বশবর্তী হয়ে অপ্রত্যাশিতভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে, এটা আপনার 28 ধারাতে বলতেছে 3টা ক্ষেত্র। আমার প্রথম 1 নম্বর থেকে আমি আবার শুরু করতেছি। দেখেন, প্রতিদান কনসিডারেশন, প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত, মানে যে চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তির প্রতিদান খুবই আপনার কি অপর্যাপ্ত। যেমন ধরেন, আমি বর্তমান যে বাসায় বসে আছি এই বাসার মূল্য ধরেন আপনার 5 কোটি টাকা। এখন চুক্তি করলাম বিক্রয় করার জন্য চুক্তি করে, এখন চুক্তির এই 5 কোটি টাকার মূল্য আমি বললাম যে আমি তোমারে সর্বোচ্চ 50 লাখ টাকা দিব। তো এখন এই বাড়ির মূল্য 5 কোটি টাকা, আমি দিলাম হলো কয় টাকা? আমি বললাম যে আমি 50 লাখ টাকা দিব। তাহলে এই বাড়ির মূল্য অনুযায়ী কনসিডারেশন বা প্রতিদান কম হয়ে গেল না? এত পরিমাণে যে কম হইল যে এইটা চুক্তি কার্য সম্পাদন সম্ভব না। বা আপনার একটা গরু আছে, গরুটা বিক্রয় করবেন, ওই গরুর মূল্য বাজার মূল্য 2 লাখ টাকা। একজন আপনার কাছে এসে বলতেছে যে আমি তোমার গরুটা নিতে চাই, তা বিভিন্নভাবে চুক্তি মুক্তি করছে, প্রতারণার মাধ্যমে বা ভুল ব্যাখ্যা দিয়ে চুক্তি করছে। চুক্তি করার পরে উনি ওইখানে প্রতিদান লেখা আছে 5,000 টাকা, 2 লাখ টাকার গরু প্রতিদান লেখা আছে 5,000 টাকা। তাহলে এই ধরনের চুক্তি কি করা যাবে না? সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা 28 ধারাতে পাইলাম যে 3টা ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, 3টা ক্ষেত্রে যাবে না। এখন এই 3টা ক্ষেত্রের মধ্যে দেখেন, 1 নম্বরটা আপনার এসেছে প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত, 2 নম্বর আসতেছে আপনার যে ভুল বিবরণ গোপন চক্রান্ত এবং অসদাচরণের মাধ্যমে সম্মতি আদায় করে চুক্তি সম্পাদন করেছিল। ঠিক আছে। আর 3 নাম্বারটা আছে ভুল ধারণার বশবর্তী হয়ে অপ্রত্যাশিতভাবে সম্মতি আদায় করে। তাহলে এই 3টা ক্ষেত্রটা আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং 28 ধারার টাইটেলটা কি আছে? 28 ধারার টাইটেলে বলতেছে যে সকল পক্ষদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, এটা বলা আছে 28 ধারাতে। ক্লিয়ার হয়েছেন? 28 ধারা কি বুঝতে পেরেছেন? 28 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। জি
জি 28 ধারা বুঝতে পেরেছি, তো 27 ধারাটা বুঝতে পারি নাই। আচ্ছা, ওইটা পরে বুঝাই দিন। সৈকত ভাই, আমি 27 ধারাটা আবার বলতেছি। বিষয়টা হলো যে যে সকল পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, যাদের বিরুদ্ধে চুক্তিটা কার্যকর করা যায়। আর আমরা 23 ধারাতে কি বলেছিলাম? যাদের পক্ষে চুক্তি কার্যকর করা যায়। 23 ধারাতে বলছিলাম যে যাদের পক্ষে চুক্তি কার্যকর করা যায়। আর 27 ধারাতে বলতেছে যে যাদের বিপক্ষে বা বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। এখন দেখেন, যাদের পক্ষে বলতে কি বোঝাচ্ছে? পক্ষে বলতে বাদী বোঝাচ্ছে। আর বিরুদ্ধে বলতে কি বোঝাচ্ছে? বিবাদী বোঝাচ্ছে। ঠিক আছে? বিরুদ্ধে বলতে বিবাদী বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরেও যদি না বুঝে থাকেন আমাকে পার্সোনালি কল করেন, আমি আবার বুঝাই দেবো আপনাকে। হ্যাঁ, এখন বুঝতে পারছি সমস্যা। জি জি। দেখেন, 29 ধারাতে আমি চলে যাব। 29 ধারা আর 19 ধারা আমি একসাথে পড়ে গেছিলাম। আপনাদের কি মনে আছে? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? ডিপয় বলো তো, 29 ধারা আর 19 ধারা দুইটা একসাথে জাস্ট এক লাইনে বলো। স্যার ওই ক্লাসটা আমি করতে পারি না স্যার, আমি গ্রামের আচ্ছা বাসায় আচ্ছা, গেছিলাম। ঠিক আছে। এনিওয়ান, কেউ কি বলতে পারবেন? কেউ কি একটু ব্যাখ্যা করতে পারবেন? করেন তো দেখি, কোনটা? কি বুঝেছিলেন 29 ধারা আর 19 ধারা? 29 ধারা হচ্ছে যে ক্ষতিপূরণ, যে 29 ধারাটা সরি 29 ধারাটা হইতেছে যে ক্ষতি মানে ইয়ের সাথে ক্ষতিপূরণটাও চাইতে হবে, যে চুক্তি সুনির্দিষ্ট করার সাথে ক্ষতিপূরণটাও চাইতে হবে। জি জি। আর 19 ধারাটা হচ্ছে আসতেছে না। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত এবং পরিপূরক হিসাবে ক্ষতিপূরণ চাওয়া যায় বা ক্ষতিপূরণ দিবে। এখন দেখেন, এই 29 ধারাতে বলতেছে আপনার যদি কেউ কোনো ব্যক্তি একটা মামলা করবে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করবে। এখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলার পাশাপাশি যদি সেই ব্যক্তি বা বাদী যদি মনে করে যে আমার তো শুধুমাত্র চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দরকার, এর পাশাপাশি আমার যে ক্ষতি হইল, এই ক্ষতির জন্য আমার ক্ষতিপূরণ দরকার। তা এখন যেই ব্যক্তি মামলাটা করবেন, সেই ব্যক্তি যখন মামলা করবেন, মামলা করার সাথে ক্ষতিপূরণ চাইতে হবে। এই মামলা করা এবং ক্ষতিপূরণ দুইটা একসাথে চাইতে হবে। তাহলে কি হচ্ছে? মামলা করা এবং ক্ষতিপূরণ দুইটা একসাথে চাইতে হবে। আমি আজকে মামলা করলাম, 2 বছর পরে যে ক্ষতিপূরণ চাইলাম বা 6 মাস পরে ক্ষতিপূরণের মামলা করলাম, এইটা করা যাবে না। এই মামলা করলে পারে খারিজ হয়ে যাবে। এখন তাহলে কথা হইলো কি, যে আপনার যে আপনি যখন ক্ষতিপূরণ চাইবেন তখন ওই মামলার সাথে একসাথে ক্ষতিপূরণ চাইতে হবে। আপনি আজকে মামলা করলেন, 2 মাস পরে যে আপনি ক্ষতিপূরণ চাইলেন, এটা চাওয়া যাবে না। তাহলে আপনাদের মূল কথা হচ্ছে যে আপনার মামলার পাশাপাশি আপনার ওই মামলার পাশাপাশি না, মামলার সাথে কি করতে হবে? ক্ষতিপূরণ চাইতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি একটা উদাহরণে চলে যাচ্ছি। দেখেন, এই সাবিনা আপনার ধরেন যে মুন্নির সাথে চুক্তি করলো। কি চুক্তি করছে? সাবিনার একটা বিজনেস আছে। বিজনেসটা কি বিজনেস? চাউলের বিজনেস। চাউলের ব্যবসা করে সাবিনা। ওর গোডাউনে চাউল লাগবে। ও আবার ধরেন আড়তদার মতো এরকমের অনেক বড় গোডাউন আছে, ওইখান থেকে চাউল সাপ্লাই দেয় লোকাল বাজারে। আর সাবিনা চাউল কেনে আপনার ধরেন চট্টগ্রাম থেকে, রংপুর থেকে বা অন্যান্য ময়মনসিংহ থেকে, এসব জায়গা থেকে চাউল কিনেন। তো সাবিনা যার কাছ থেকে চাউল কিনেন, সাবিনা পরে ওর সাথে চুক্তি করছেন যে আগামী 1 মাসের মধ্যে চাউল দিবেন 200 টন। 200 টন চাউল দিবেন। তো এখন চুক্তি অনুযায়ী সাবিনার টাকা পরিশোধ করেছে। চুক্তি অনুযায়ী সাবিনা কি করেছে? টাকা পরিশোধ করেছে। কিন্তু আপনার এই 1 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু চাউল মুন্নি দেয় নাই। যখন চাউল দেয় নাই, এই যে সাবিনার যে মার্কেট আছে, লোকাল এরিয়াতে যে মার্কেট আছে, তাহলে ওই মার্কেট এখন চাউলের সংকট হয়ে যাবে না? চাউলের সংকট হয়ে যাবে। তখন এই যে সাবিনারদের যে ক্ষতি হইল, ফাইনান্সিয়াল আপনার যে ক্ষতি হইল, তারপরে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের যে আপনার রেপুটেশন ছিল, রেপুটেশনের ক্ষতি হইল। তাহলে এখন এই
সাবিনার যে আপনার ব্যবসার যে আপনার রেপুটেশনের ক্ষতি হয়েছে এবং ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়েছে। এখন ও যদি আপনার এই মুন্নির বিরুদ্ধে মামলা করে, এখন যখন আপনার ও শুধুমাত্র ওই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করবে, তখন কিন্তু আপনার শুধু এটাই করা লাগবে। আর যদি ও যদি মনে করে যে না আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ চাইবো, তখন ওই মামলার সাথে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের সাথে ক্ষতিপূরণ একসাথে মামলা করতে হবে। যদি শুধু মামলা করে, পরবর্তীতে আর ওই ক্ষতিপূরণের মামলা করতে পারবে না মুন্নির বিরুদ্ধে। যদি মুন্নির বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণের, তাহলে ওই মামলাটা খারিজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? 29 ধারার 19 ধারা, এই 29 ধারার 19 ধারা থেকে লিখিত